উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার, প্রথম অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের রাজনৈতিক পরিস্থিতি, ঐতিহাসিক ঘটনাবলী। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মূলত 3 ধরনের রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যেত। 1. ঠান্ডা লড়াই বা শীতল যুদ্ধ, 2. দ্বিমেরু বিশ্ব এবং 3. জোট নিরপেক্ষ আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মিত্রশক্তির 2 সদস্য, পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রকট মতাদর্শগত পার্থক্যের কারণে সৃষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারের কৌশলগত প্রতিযোগিতাকে ঠান্ডা যুদ্ধ বলা হয়, যা প্রত্যক্ষ সামরিক সংঘর্ষ ছাড়াই সমগ্র বিশ্বে এক অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল। আর এই ঠান্ডা যুদ্ধের ফলস্বরূপ দ্বিমেরু বিশ্ব সৃষ্টি হয়। দ্বিমেরু বিশ্ব বা বিশ্বের দ্বিমেরুতা বা দ্বিমেরু কেন্দ্রিকতা বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের সমগ্র বিশ্ব জুড়ে বিস্তৃত একটি রাজনৈতিক পরিস্থিতিকে বোঝায়, যেখানে দুটি ক্ষমতা কেন্দ্রের অর্থাৎ পরস্পর বিরোধী দুটি রাষ্ট্রজোট, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী রাষ্ট্রসমূহ এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের আধিপত্য বিস্তারের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিযোগিতা বিশ্বের অর্থনৈতিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক পরিস্থিতিকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করেছিল। এবার এই দ্বিমেরু বিশ্ব এবং শীতল যুদ্ধের প্রভাব বা বৈশিষ্ট্যগুলি সমগ্র বিশ্বের আন্তর্জাতিক পরিস্থিতিকে বিশ্লেষণ করলে বোঝা যাবে। এই দ্বিমেরু বিশ্বের বা ঠান্ডা যুদ্ধের কিছু ওয়েল রিকগনাইজড বা সর্বাধিক পরিচিত পদ্ধতি ছিল। পদ্ধতিগুলো হলো: 1. অর্থনৈতিক সাহায্য প্রদান, নিজেদের থেকে দুর্বল রাষ্ট্রগুলিকে অর্থনৈতিক সাহায্য প্রদান করে বন্ধুত্ব স্থাপন করা। 2. সামরিক জোট গঠন, ন্যাটো বা ওয়ারসয়ের মতো সামরিক জোট গঠন। 3. অন্যান্য দেশের অন্তর্বিদ্রোহে প্ররোচনা দেওয়া। যে দেশে সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়েছে সে দেশে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বিদ্রোহীদের প্ররোচনা দিত, আর যে দেশে ধনতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়েছে সে দেশের অন্তর্বিদ্রোহীদের বা কমিউনিস্টদের সোভিয়েত ইউনিয়ন প্ররোচনা দিত। এবং প্রক্সি যুদ্ধ, অর্থাৎ অন্য 2 দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে কিন্তু আড়ালে থেকে লড়াই। এছাড়া পরমাণু অস্ত্র প্রতিযোগিতা এবং অর্থনীতি বা অন্যান্য দিকের বিকাশ ঘটানোও ছিল এই ঠান্ডা যুদ্ধের কৌশল। এই কৌশলগুলোর বাস্তব অ্যাপ্লিকেশনটা এখন আলোচনা করতে পারবো ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যে। আমরা যখন ক্লাস 11-এ পড়েছি তখন এটা জেনে নিয়েছিলাম যে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা সেই রাষ্ট্রবিজ্ঞানের আন্তর্জাতিক স্তরের ইতিহাসকেই আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে এই পুরো ঘটনাগুলোর চালনা শক্তিটা কী, বা কোন পলিটিক্যাল এজেন্ডাতে এই পুরো ঘটনাগুলো পরিচালিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের উল্লেখযোগ্য আন্তর্জাতিক ঘটনাবলী, যা প্রত্যক্ষ ও পরোক্ষ রূপে ঠান্ডা যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করেছিল। ফার্স্ট, মনরো নীতি। এখানে একটা কথা উল্লেখযোগ্য যে যেটুকু আলোচনা করা হচ্ছে তার মধ্যে প্রচুর শর্ট কোশ্চেন্স আছে যেগুলো এমসিকিউতে আসতে পারে। কাজেই নাম, সাল এবং মূল বক্তব্য আর কোন অঞ্চলে ঘটনাগুলো ঘটছে সেগুলোর প্রতি বিশেষ নজর দেবে। নাম্বার 1, মনরো নীতি। মনরো নীতি বা মনরো ডক্টরিন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বৈদেশিক নীতি, যা 1823 সালে তৎকালীন প্রেসিডেন্ট জেমস মনরো ঘোষণা করেন। ইউরোপীয় দেশগুলো পশ্চিম গোলার্ধের বা উত্তর ও দক্ষিণ আমেরিকার কোনো দেশে নতুন করে উপনিবেশ স্থাপন করতে বা হস্তক্ষেপ করতে পারবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভ্যন্তরীণ বিষয়গুলিতে হস্তক্ষেপ করবে না। এই ছিল মনরো নীতির মূল কথা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র
একটা বৈদেশিক নীতি চালু করার চেষ্টা করে, যেই বৈদেশিক নীতি অনুসারে আমেরিকা এবং ইউরোপ পরস্পরের কোনো কাজে হস্তক্ষেপ করবে না। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকেই উপনিবেশ ছিল, তাই বেশিরভাগ ক্ষেত্রে এই 1823 সালে মন্ডনীতির ঘোষণা হলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ হয়েছিল উপনিবেশবাদের পরবর্তীকালে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। অর্থাৎ মন্ডনীতিটা ঘোষিত এবং চালু হয়েছিল, প্রচলিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে, 1823 সালে। কিন্তু এর আসল প্রয়োগটা দেখা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, কারণ যে সমস্ত রাষ্ট্রগুলো উপনিবেশ ছিল তারা তাদের উপনিবেশকারী রাষ্ট্র, মানে মালিক রাষ্ট্র বলতে পারো, এই ধরনের রাষ্ট্রগুলোর থেকে দূরত্ব বজায় রাখতে চাইতো। কিন্তু যারা তাদের অধীনস্থ করেছিল সেই মালিক রাষ্ট্রগুলো আবার এই উপনিবেশ রাষ্ট্রগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চাইতো। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের এই মনরো নীতির প্রয়োগ এই দুই পক্ষকে দূরে ঠেলে দেয় এবং আরও একটা কাজ করে, সেটা হলো আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর মধ্যে একটা রেখা টেনে দেয়। 1904 সালে এই মনরো নীতিরই একটা আলাদা প্রয়োগ দেখা যায়। 1904 সালে থিওডোর রুজভেল্ট করোলারি যোগ করেন, যার মূল বক্তব্য হলো যে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে যদি সেখানে অস্থিতিশীলতার সৃষ্টি হয়। মানে প্রথমে বলা হলো আমেরিকা আর ইউরোপ কেউ কারুর কাজে হস্তক্ষেপ করবে না, কিন্তু পরবর্তীকালে রুজভেল্ট আসার পর তারা বলল আমেরিকা, লাতিন আমেরিকা বা সাউথ আমেরিকার বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে পারবে, কিন্তু ইউরোপ কারুর বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ এটা যেহেতু সোভিয়েত ইউনিয়ন খানিকটা হলেও ইউরোপ এবং এশিয়ার রাষ্ট্র, এছাড়াও যে সমস্ত সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো ছিল যেমন কিউবা, ভিয়েতনাম, এই ধরনের যে রাষ্ট্র, উত্তর কোরিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলোই দেখবে এদের অবস্থানটা ছিল অনেকটাই এশিয়ায় এবং ইউরোপের সঙ্গে। তাই এরকম একটা নীতি যে ইউরোপ অন্য কোনো দেশের বা আমেরিকার কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, বিশেষ করে লাতিন আমেরিকার ছোট ছোট দেশগুলো, লাতিন আমেরিকা বলতে সাউথ আমেরিকার ছোটোখাটো দেশগুলো, এগুলোতে হস্তক্ষেপ করতে পারবে না। এবং তার পরিবর্তে নিজেদের ওপর একটা রেস্ট্রিকশন তারা চাপালো যে আমেরিকাও ইউরোপের কোনো দেশের ওপর হস্তক্ষেপ করবে না। কিন্তু সেটাকে তারা ধীরে ধীরে সরিয়ে নিয়ে তারা বলল যে শুধুমাত্র ইউরোপের দেশগুলো আমেরিকার দেশের ওপর কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না, কিন্তু আমেরিকা চাইলেই লাতিন আমেরিকান দেশগুলোর ওপর হস্তক্ষেপ করতে পারে। অর্থাৎ নিজেদের যারা উপনিবেশ ছিল তাদের ওপর ছড়ি ঘোরাতে তখনও আমেরিকা পারে। এই রকমই অদ্ভুত একটা বিদেশ নীতি তারা চালু করেছিল এবং এটাকে বাইরে প্রযুক্ত করার চেষ্টা করছিল। সেকেন্ড, লেন্ড লিজ প্রোগ্রাম। 1941 সালে লেন্ড লিজ প্রোগ্রাম হলো যুক্তরাষ্ট্রের একটি শর্ত সাপেক্ষ সামরিক সহায়তা, অর্থাৎ ট্যাঙ্ক, বিমান, যুদ্ধজাহাজ, অস্ত্র, গুলি, খাদ্য, জ্বালানি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করে সাহায্য করা। একটি শর্ত সাপেক্ষ সামরিক সহায়তা কর্মসূচি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালু করা হয়। যেসব দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অধিক দুর্বল তাদেরকে সামরিকভাবে সহায়তা করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বন্ধু রাষ্ট্র বানাতে চেয়েছিল বা তাদের প্রভাবাধীন করতে চেয়েছিল, নিজের প্রভাবে তাদের আনতে চেয়েছিল। এছাড়াও আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটছে এই সময়, ব্রেটন উডস সিস্টেম। 1944 সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে এক সম্মেলনে প্রতিষ্ঠিত একটি নির্দিষ্ট বিনিময় হার, ফিক্সড এক্সচেঞ্জ রেট, যেখানে বিশ্বের সব মুদ্রাকে ডলারের সাথে
এবং ডলারকে স্বর্ণের সাথে যুক্ত করা হয়েছিল। অর্থাৎ কত ডলার দিয়ে কোনো মুদ্রার ভ্যালুয়েশন করা হবে বা কোনো মুদ্রা ইকুয়ালস টু কত ডলার, তার বেসিক্সে সেই মুদ্রাটার ভ্যালুয়েশন করা হতো। এবার ডলারের ভ্যালুয়েশন কিসের বেসিক্সে করা হবে? কোনো দেশে কতটা সোনা মজুত আছে তার বেসিক্সে। ডলারের সঙ্গে সোনাকে এবং কোনো দেশে বলতে মার্কিন যুক্তরাষ্ট্রে কতটা সোনা মজুত আছে তার বেসিক্সে ডলারের ভ্যালুয়েশন করা হবে। অর্থাৎ ডলারকে স্বর্ণের সাথে এবং অন্যান্য মুদ্রাকে ডলারের সাথে কম্প্যারিজনের একটা ব্যবস্থা তৈরি করা হয়। এই ব্যবস্থার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এবং বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক গঠন করা হয়। 1971 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করেন, মানে এই সিস্টেমটা বাতিল করেন যেটাকে নিক্সন শক বলা হয়। এরপরই বিশ্বে ভাসমান মুদ্রার বা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চালু হয়। ভাসমান মুদ্রার মান বা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চালু হয়। প্রচুর শর্ট কোশ্চেন্স আসে এখান থেকে। ব্রেটন উডস সিস্টেমের মাধ্যমে কোন দুই আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়েছিল? উত্তর হলো আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। এছাড়া নিক্সন শক কাকে বলে? গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করাকে, যেটার অর্থ হলো এই যে সিস্টেমটা, যে ডলারের সাথে অন্যান্য মুদ্রার তুলনা হবে এবং ডলারের ভ্যালুয়েশন করা হবে স্বর্ণের হিসাবে, এই সিস্টেমটাকে বাতিল করা হয়। এটাকেই বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড। এখান থেকে কীরকম বুঝতে পারছো পরিস্থিতিটা, সেই ওয়াইজও কোশ্চেন আসে। যেমন নিক্সন শক কাকে বলা হয়? এক কথায় দেওয়া হলো না যে গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করা, বলা হলো যে ডলারের মানের সঙ্গে কারো কিসের মানের তুলনা করা, তাকে ক্যান্সেল করা হচ্ছিল। এরকম শর্ট কোশ্চেন্স প্রচুর আসে, যেটা বুঝতে পারছো সেটার বেসিক্সেও, আবার কিছু তথ্যের বেসিক্সেও, যেমন কি গঠন করা হয়েছিল, কোন কোন আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। এছাড়া সাল নিয়ে তো কোশ্চেন আসেই। এই পুরো প্যারাগ্রাফটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, আন্তর্জাতিক দিক থেকেও, অর্থনৈতিক দিক থেকেও, প্রশ্নের দিক থেকেও। এরপর আসছি বিভিন্ন দেশের ঘটনায়। ফার্স্ট হচ্ছে ইরান। উল্লেখযোগ্য, ইরান, তুরস্ক এবং গ্রিস, এই তিনটে দেশের ঘটনাটা শীতল যুদ্ধের প্রাক্কালে ঘটেছিল। অর্থাৎ শীতল যুদ্ধ তখনও পুরোপুরি শুরু হয়নি। এই তিনটে দেশই শীতল যুদ্ধ, মানে এই তিনটে দেশের হওয়া ঘটনাগুলোই শীতল যুদ্ধকে শুরু করিয়েছিল বলতে পারো, বা শীতল যুদ্ধের একটা পরোক্ষ কারণ হিসেবে দেখতে পারো। ফার্স্ট হচ্ছে ইরান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তীকালে, অর্থাৎ 1941 সালে ব্রিটিশ যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন ইরান তথা ইরানীয় তৈলখনি এবং সরবরাহের পথ দখল করে। অর্থাৎ ইরানের তৈলখনি এবং তেল সরবরাহের যে পথ, সেটা সোভিয়েত ইউনিয়ন আগ্রাসন করে বা দখল করে। কিছু সময় পরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানীয় তৈলখনির প্রতি সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের অভিযোগ সম্মিলিত জাতিপুঞ্জে করায় দুই মহাশক্তির মধ্যে তিক্ততা শুরু হয়। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের মতো যদি কাজ করতো আর মার্কিন যুক্তরাষ্ট্র তাতে নাক না গলাতো, তাহলে এই সমস্যা তৈরি হতো না। আবার এরকমভাবেও দেখতে পারো যে সোভিয়েত ইউনিয়ন যদি আগ্রাসন না করতো, অন্য কোনো দেশের বিষয়ে হস্তক্ষেপ না করতো, অন্য কোনো দেশকে দখল করার চেষ্টা না করতো, তাহলে এই ঠান্ডা যুদ্ধ হতোই না। তাই সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের অভিযোগ যখন মার্কিন যুক্তরাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জে করে, তখনই তাদের মধ্যে তিক্ততা শুরু হয়। অবশেষে 1946 সালে সোভিয়েত ইউনিয়ন ইরান ছাড়তে বাধ্য হয়। যদিও সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমাজতন্ত্র আর ধনতন্ত্রের জন্য তিক্ততা 1917 সাল থেকেই শুরু হয়ে গেছিল, কিন্তু এটাই তার প্রথম প্রকাশ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কমপ্লেন করে ইউএনওতে এবং সোভিয়েত ইউনিয়নও ইরান ছাড়তে বাধ্য হয়। এখান থেকেই বিষয়টার সূত্রপাত হয়। সেকেন্ড, তুরস্ক বা টার্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন তুরস্কর বসফরাস প্রণালী এবং দার্দানেলস প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করে। এটাও একই রকম, দুটো রাস্তা, যেই রাস্তা দিয়ে ব্যাপক হারে
পণ্য আদান প্রদান হতো। এক দেশ থেকে পণ্য অন্য দেশে যেত। তুরস্কের এই রাস্তাটা খুবই ইম্পর্ট্যান্ট। সেই ইম্পর্ট্যান্ট রাস্তাটাকে দখল করে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত হুমকির ভয়ে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রুম্যান নীতি গ্রহণ করে। সোভিয়েত ইউনিয়ন হস্তক্ষেপ করবে এই ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হয় তুরস্ক এবং পরবর্তীকালে ন্যাটোয় যোগদান করে। এবার ট্রুম্যান নীতি কী বা ন্যাটো কী সেটা আমরা পরে আলোচনা করব। থার্ড, গ্রিস। স্বাধীনতার পর নাৎসি স্বাধীনতার পর নাৎসি বিধ্বস্ত গ্রিসে কমিউনিস্ট অভ্যুত্থান প্রতিহত করার জন্য ব্রিটিশ সামরিক বাহিনী অবস্থান করছিল। অর্থাৎ জার্মানির নাৎসি বাহিনী গ্রিসকে বিধ্বস্ত করেছিল এবং সেই সময় যাতে কমিউনিস্টের অভ্যুত্থান না হয় তার জন্য পুঁজিবাদী ব্রিটিশ সামরিক বাহিনী গ্রিসে অবস্থান করছিল। গ্রিসে কমিউনিস্ট পার্টি কর্তৃক পরিচালিত অন্তর্বিদ্রোহ সোভিয়েত ইউনিয়নের তথা বুলগেরিয়া, আলবেনিয়া, যুগোস্লাভিয়ার কমিউনিস্ট সরকারের পরোক্ষ সমর্থন পুষ্ট হওয়ার আশঙ্কায় দুই মহাশক্তির মধ্যে সন্দেহের পরিবেশ তৈরি হয়। ব্রিটেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিসেও ট্রুম্যান নীতির প্রয়োগ শুরু করে। অর্থাৎ ব্রিটেন প্রাথমিকভাবে দমন করার চেষ্টা করে, কিন্তু তা দমন করতে না পারায় ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিসে ট্রুম্যান নীতি চালু করে। আর এদিক থেকে অন্তর্বিদ্রোহকে প্ররোচনা দিচ্ছিল সোভিয়েত ইউনিয়ন, বুলগেরিয়া, আলবেনিয়া ও যুগোস্লাভিয়া। অর্থাৎ যেটা আমি আগেই ডিসকাস করেছি যে কমিউনিস্ট বিদ্রোহগুলোকে সোভিয়েত ইউনিয়ন পরোক্ষ মদত দিত এবং ধনতান্ত্রিক বা গণতান্ত্রিক বিপ্লবগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষ সমর্থন দিত। তার ফলেই বিভিন্ন দেশে অস্থিরতাটা বেশি প্রকট রূপ নিতে পেরেছিল। এইবার আসছে ট্রুম্যান নীতি। 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন কর্তৃক সমাজতন্ত্রবাদের বিস্তার প্রতিহত করার জন্য রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যানের সিদ্ধান্ত অনুসারে এই ঘোষণা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বহিরাগত বা আভ্যন্তরীণ কর্তৃত্ববাদী শক্তির হুমকির মুখে থাকা গণতান্ত্রিক দেশগুলিকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করবে। অর্থাৎ আভ্যন্তরীণ দিক থেকেই সমাজতন্ত্রর অভ্যুত্থান হোক বা কোনো বিদেশি সমাজতান্ত্রিক দেশ কাউকে দখল করার হুমকি দিক না কেন, সমাজতন্ত্রের সঙ্গে ধনতন্ত্রের লড়াই যেখানেই হবে সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করবে। এই নীতির অধীনে প্রাথমিকভাবে আভ্যন্তরীণ বিক্ষোভে বিপর্যস্ত গ্রিস এবং সোভিয়েত ইউনিয়নের তুর্কি প্রণালীর দখলের হুমকির মুখে থাকা তুরস্ককে সামরিক ও অর্থ সাহায্য প্রদান করার নীতি গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত। অর্থাৎ ট্রুম্যান নীতি এই মূলত প্রাথমিকভাবে, এই প্রশ্নটা বারবার আসে, প্রাথমিকভাবে কোন কোন দেশে ট্রুম্যান নীতির প্রয়োগ করা হয়েছিল? উত্তর হলো গ্রিস এবং তুরস্ক। কী কারণে? গ্রিসের অন্তর্বিদ্রোহ, কমিউনিস্ট বিদ্রোহ এবং তুরস্কে সোভিয়েত হুমকি, যেটা আগেই ডিসকাস করেছি। এবার আসছে মার্শাল পরিকল্পনা। আমরা যে অর্থনৈতিক সাহায্যগুলোর কথা বলেছিলাম, যে নিজের থেকে দুর্বল দেশকে অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে সাহায্য প্রদান করে বন্ধুত্ব স্থাপন করাটাও ছিল ঠান্ডা যুদ্ধের একটা কৌশল। তার অন্তর্ভুক্ত হচ্ছে এই ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা। 1948 সালের 3রা এপ্রিল মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান অর্থনৈতিক পুনরুদ্ধার আইনে স্বাক্ষর করেন। এটি মার্শাল প্ল্যান নামে পরিচিত, যার নামকরণ করা হয় এই প্ল্যানের প্রস্তাবক সেক্রেটারি অফ স্টেট জন মার্শালের নাম অনুসারে। এই প্রস্তাবটা হয়েছিল 1947 সালে। এই পরিকল্পনার মূল বক্তব্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পরবর্তী অর্থনৈতিক অবকাঠামো পুনরুদ্ধার করতে যুদ্ধবিধ্বস্ত পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা প্রদান করবে। তাহলে মার্শাল পরিকল্পনার মেন উদ্দেশ্য বা মেন অঞ্চল ছিল পশ্চিম ইউরোপীয় রাষ্ট্র। অর্থাৎ প্রাথমিকভাবে
গ্রিস তুরস্কের পরই প্রাথমিকভাবে ইউরোপ পূর্ব এবং পশ্চিমে বিভক্ত হয়ে যায়। পূর্ব ইউরোপ হলো সমাজতান্ত্রিক বেশিরভাগ দেশ, আর পশ্চিম ইউরোপকে ধনতান্ত্রিক বানানোর প্রচেষ্টা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। যেহেতু এই মার্শাল পরিকল্পনার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরাষ্ট্র বৃদ্ধির এবং উদারনৈতিক নীতি সম্প্রসারণের চেষ্টায় লিপ্ত ছিল, তাই স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে এবং সোভিয়েত ইউনিয়ন এই পরিকল্পনার প্রতি পরিকল্পনা হিসেবে, মানে কাউন্টার পরিকল্পনা হিসেবে কামকন নামে একটি নতুন পরিকল্পনা গ্রহণ করে। এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার নীতি। এবার আসছি সোভিয়েত ইউনিয়নের আর্থিক সহায়তার নীতি কি। এক পক্ষ এগিয়ে যাবে, আরেক পক্ষ তো সেটা সহ্য করবে না। তাই সোভিয়েত ইউনিয়নের নীতি হলো, বা আর্থিক সাহায্য প্রদানকারী নীতি হলো মলটোভ নীতি। কামকনটা এরই একটা ফল বলতে পারো। সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ পূর্ব ইউরোপের দেশগুলিতে মার্শাল পরিকল্পনার বিকল্প রূপে অর্থনৈতিক সাহায্য প্রদানের জন্য স্ট্যালিনের ঘনিষ্ঠ সোভিয়েত প্রধানমন্ত্রী ভিয়াচেস্লাভ মলটোভ এই নীতির মাধ্যমে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে সংহতি বজায় রাখতে এবং মার্কিন প্রভাব কম করে সোভিয়েত প্রভাব বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছিল। এই নীতি পরবর্তীকালে কামকনের রূপ নেয় এবং সোভিয়েত ইউনিয়ন কর্তৃক অর্থনৈতিক সাহায্য প্রদানের কামকনের রূপ নেয়, যা সোভিয়েত ইউনিয়ন কর্তৃক অর্থনৈতিক সাহায্য প্রদানের সংস্থা। অর্থাৎ নীতিটা হলো মলটোভ নীতি, আর যে সংস্থার মাধ্যমে নীতিটার প্রয়োগ করা হতো সেই সংস্থাটা হলো কামকন সংস্থা। আবার বলে দিচ্ছি কার নাম অনুসারে কোন নীতি প্রচলিত হয়েছে বা তার পোস্টটা কি। বিশেষ করে যেমন সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ইনি ছিলেন, মলটোভ ছিলেন সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী, সেরকম এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে, প্রশ্নে আসতে পারে। মলটোভ পরিকল্পনার আওতায় পূর্ব ইউরোপের দেশগুলো যেমন পূর্ব জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া, রোমানিয়া প্রভৃতি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অর্থনৈতিকভাবে যুক্ত হয়। অর্থাৎ মলটোভ পরিকল্পনা মূলত এই দেশগুলোর মধ্যে বিস্তৃত ছিল। এবার দেখলে পরে বুঝতে পারবে এগুলো সবই হচ্ছে পূর্ব ইউরোপের দেশ। বললাম না পূর্ব আর পশ্চিম ইউরোপ ভাগ হয়ে গেছিল। বেশিরভাগ পূর্ব ইউরোপের দেশের ওপর সমাজতান্ত্রিক প্রভাব বিস্তৃত হয়। এইসব দেশের কৃষি ও শিল্পে সোভিয়েত ইউনিয়ন সহায়তা করে এবং এটি পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে অর্থনৈতিক বিভাজনকে আরও গভীর করে দেয়। এরপর হচ্ছে কমিউনিফর্ম গঠন। আচ্ছা, কমিউনিফর্ম কোনো আন্তর্জাতিক ইভেন্ট বলা যাবে না, এটা সোভিয়েত ইউনিয়নের ইন্টারনাল ইভেন্ট। কমিউনিফর্ম বা কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো ছিল 1947 সালে সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি কমিউনিস্ট আন্তর্জাতিক সংস্থা, যার মূল উদ্দেশ্য ছিল মূলত পূর্ব ইউরোপের তথা বিশ্বের বিভিন্ন কমিউনিস্ট পার্টিগুলির মধ্যে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলির প্রভাব বিরোধী প্রচার চালানো। এটি কমিনটার্ন বা কমিউনিস্ট ইন্টারন্যাশনালের পরিবর্তে তৈরি হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ হয়ে গেছিল। অর্থাৎ বিশ্বের বিভিন্ন সমাজতান্ত্রিক পার্টিগুলোর মধ্যে একটা যোগাযোগ স্থাপনের মেন সেন্টার হলো কমিউনিফর্ম। আগে এই রকমই একটা সেন্টার ছিল যার নাম ছিল কমিনটার্ন, মানে ইন্টারন্যাশনাল কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, যেটা বন্ধ হয়ে গেছিলো, সেটাকেই আবার নতুনভাবে চালু করা হয়। ঠান্ডা যুদ্ধের সময় কমিউনিফর্ম ইউরোপের বিভিন্ন দেশে সোভিয়েত প্রভাব বিস্তারে সাহায্য করেছিল। মানে মূলত কমিউনিস্ট অন্তর্বিদ্রোহ কোথাও হলে সেখানে তারা সাহায্য করত। এটি 1948 সালে যুগোস্লাভিয়াকে বহিষ্কার ও মার্শাল টিটোর স্বাধীন নীতির বিরোধিতা করে। মানে যারাই ধনতান্ত্রিক নীতির প্রয়োগ করছিল বা প্রয়োগ করতে চাইছিল তাদেরই এরা বহিষ্কার করত। উল্লেখযোগ্য যুগোস্লাভিয়ার নামটা মনে রাখবে অবশ্যই। 1956 সালে স্তালিনের মৃত্যুর পরে এবং নতুন নেতা নিকিতা ক্রুশ্চেভের শাসনামলে কমিউনিফর্ম বিলুপ্ত করা হয়।
কার সময় গঠিত হয়েছিল এবং কার সময় বিলুপ্ত হয়েছিল সেই প্রশ্নও আসতে পারে। এরপর আসছে আরেকটা মেন সংকটে, সেটা হলো বার্লিন সংকট। কোল্ড ওয়ারের সময় বিভিন্ন ঘটনা ঘটেছিল, প্রায় প্রত্যেকটা দেশেই কোনো না কোনো ঘটনা ঘটেছিল, কিন্তু ইম্পর্টেন্ট ঘটনার মধ্যে, মানে যদি পুরো বিশ্বের সবথেকে ইম্পর্টেন্ট ঘটনা যেটা পুরো পুরো কোল্ড ওয়ারকে সবথেকে বেশি উত্তেজিত করেছিল বা অনুঘটকের কাজ করেছিল, সেগুলোর মধ্যে অন্যতম হলো বার্লিন সংকট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে। ইয়াল্টা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে জার্মান ভূখণ্ড আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ভাগ হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন জার্মানের অর্থনৈতিক পুনর্গঠনের বিরোধী ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির শুধুমাত্র সামরিক পুনর্গঠন হতে বাধা দিতে চেয়েছিল। তৎকালীন জার্মানির রাজধানী বার্লিন শহর ভাগ হওয়া নিয়ে সমস্যা দেখা দেয়, কারণ বার্লিন শহর ছিল রাশিয়া অধিকৃত অঞ্চলের মাঝখানে অবস্থিত। ফলে পশ্চিমের দেশগুলি বার্লিন শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা নিয়ে জটিলতা দেখা দেয়। এই বিরোধী বার্লিন সংকট নামে পরিচিত। মানে বার্লিন কি? বার্লিন হলো জার্মানির রাজধানী। 1945 সালে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া হাত মিলিয়ে একসাথে লড়েছিল মিত্রপক্ষ রূপে। এবার যেহেতু মিত্রপক্ষের কাছে জার্মানি আত্মসমর্পণ করে, জার্মানিকে এই চারটে দেশের মধ্যে, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ভাগ করে দেওয়া হয়। ভাগটা এমনভাবে হয়েছিল যে বার্লিনের কিছু অংশ ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্সের কাছে এবং কিছু অংশ রাশিয়ার কাছে গেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার যে বার্লিনের এমন একটা অংশ রাশিয়ার কাছে গেছিল যেটার চারিদিকে, রাশিয়া বলতে সোভিয়েত ইউনিয়নের কাছে গেছিল, যেটার চারিদিকে শুধুমাত্র সোভিয়েত রাষ্ট্রগুলি বা সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন অঞ্চলগুলোই বিরাজ করত। অর্থাৎ ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে গেলে বার্লিনকে সোভিয়েত ইউনিয়নের অধিকৃত রাষ্ট্রের ওপর দিয়েই যাতায়াতের ব্যবস্থা করতে হবে। এই সময় এই বার্লিনের সঙ্গে যোগাযোগ নিয়ে একটা সমস্যা তৈরি হয়, এটাকেই বার্লিন সংকট বলে। এবার এই সমস্যাটা তৈরি হলো কেন? আচ্ছা, আরও একটা কথা, সেটা হচ্ছে যে মূল মতবিরোধ বার্লিন বা জার্মানিকে নিয়ে কী ছিল না, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো এই সমস্ত রাষ্ট্রের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো এই সমস্ত রাষ্ট্রের কোনো রকমই উন্নতি বা পুনর্গঠন হতে দিতে চায়নি। তারা অর্থনৈতিকভাবে এই সমস্ত রাষ্ট্রগুলোকে স্টেবল করতে কখনোই চায়নি, কিন্তু ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো চাইছিল যে যাতে এই রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে পুনর্গঠিত হোক, যাতে বাজার বিস্তৃত হতে পারে। এই ডিসপুট নিয়েই একটা সংকট তৈরি হয়, এই মতবিরোধ নিয়েই একটা সংকট তৈরি হয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে সোভিয়েত ইউনিয়ন পশ্চিমী দেশগুলিকে বার্লিন ত্যাগ করতে বাধ্য করার উদ্যোগ নেয়। বার্লিনে অবস্থিত সামরিক যানগুলিকে অধিকৃত করা হয়। নিয়ন্ত্রণ পরিষদের আলোচনা সভায় রুশ প্রতিনিধির অপ্রত্যাশিত আচরণ বার্লিনে অবস্থিত সামরিক যানগুলিকে অধিকৃত করা, নিয়ন্ত্রণ পরিষদের আলোচনা সভায় রুশ প্রতিনিধির অপ্রত্যাশিত আচরণ প্রভৃতির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন পশ্চিমী রাষ্ট্রগুলিকে ক্ষিপ্ত করতে শুরু করে। এই উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন 1948 সালের 24শে জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলিকে অবরোধ করে। ফলে বার্লিনে প্রায় 25 লক্ষ মানুষ আহার ও চিকিৎসার অভাবে মৃত্যুর মুখোমুখি হয়ে পড়ে। এই ঘটনাকে বার্লিন অবরোধ বলে। একটাই প্রশ্ন যে কবে হয়েছিল এবং কি হয়েছিল। বার্লিন অবরোধ মানে বার্লিনে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এবার এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ 11 মাস আকাশপথে বার্লিনে খাদ্য, ওষুধ ও জ্বালানির যোগান দেয়। এই ঘটনাকে বার্লিন এয়ারলিফট বলে। এই প্রশ্নও আসে, বার্লিন এয়ারলিফট কাকে বলে। শেষ পর্যন্ত 1949 সালে 12ই মে সোভিয়েত ইউনিয়ন বার্লিন থেকে অবরোধ প্রত্যাহার করে। এইভাবে বার্লিন অবরোধের অবসান হলেও বার্লিন সংকটের সমাধান হয়নি।
অবরোধ প্রত্যাহারের পরেই পশ্চিমী রাষ্ট্রজোট তাদের অধীনে থাকা অঞ্চলগুলিকে নিয়ে পশ্চিম জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন তাদের অধিকৃত অঞ্চলগুলিকে নিয়ে পূর্ব জার্মানি গঠন করে। অর্থাৎ ধনতান্ত্রিক পশ্চিম জার্মানি এবং সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি গঠিত হয়ে যায়। 1958 সালে তৎকালীন সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভ বার্লিন থেকে সমস্ত বিদেশি সেনার অপসারণ দাবি করে। 1961 সালে পূর্ব এবং পশ্চিম বার্লিনের মধ্যে কংক্রিটের প্রাচীর প্রতিষ্ঠা করে পূর্ব জার্মানির বাসিন্দাদের পশ্চিম জার্মানিতে যাওয়া নিষিদ্ধ করে। প্রাচীরটির নির্মাণ শুরু হয় 1961 সালে 13ই আগস্ট। প্রাচীরটির তত্ত্বাবধায়ক ছিল সোভিয়েত ইউনিয়ন। প্রাচীরটি নির্মাণের উদ্দেশ্য ছিল পূর্ব জার্মানদের পশ্চিম জার্মানে পলায়ন করতে বাধা প্রদান এবং পশ্চিম জার্মানির মাধ্যমে পুঁজিবাদের প্রভাব থেকে পূর্ব জার্মানিকে বিরত রাখা। অর্থাৎ পূর্ব এবং পশ্চিম জার্মানির মধ্যে সমাজতন্ত্র এবং ধনতন্ত্রের বিরোধকে বজায় রাখার জন্যই এই প্রাচীরটা তৈরি করা হয়েছিল। প্রাচীরটি 155 কিলোমিটার দীর্ঘ ছিল। প্রাচীরের চারপাশে এক বিশাল কংক্রিটের কাঁটাতারের দেয়াল সহ আনুমানিক 302টি ওয়াচ টাওয়ার এবং 3টি চেকপোস্ট ছিল। সেই সময় প্রাচীরটি টপকে পশ্চিম বার্লিনে যাওয়ার চেষ্টাকালে প্রায় 125 জন প্রাণ হারান। নানা আলাপ আলোচনার এবং রাজনৈতিক টানাপোড়েনের পর 1989 সালের 9ই নভেম্বর পূর্ব জার্মান সরকার পশ্চিম বার্লিনে যাওয়ার অনুমতি দেন। 1990 সালে জার্মান জনমতের চাপে পশ্চিমী বৃহৎ শক্তিবর্গের সহায়তায় পূর্ব ও পশ্চিম জার্মানি আবার ঐক্যবদ্ধ হয় এবং বার্লিন সংকটের অবসান ঘটে। 1990 সালের 3রা অক্টোবর এই বার্লিন প্রাচীরের পতন ঘটানো হয়। এই বার্লিন প্রাচীর যখন গঠিত হয়েছিল সেটাই এক প্রকার শীতল যুদ্ধের সূত্রপাত হিসেবে দেখা হয় এবং এই বার্লিন প্রাচীরের পতন শীতল যুদ্ধের সমাপ্তি হিসেবে দেখা হয়, সমাপ্তির প্রতীক রূপে দেখা হয়। এই প্রশ্নগুলো সবকটাই আসে। ডেটগুলোও খুব ইম্পর্ট্যান্ট। ইভেন অনেক ক্ষেত্রে কটা ওয়াচ টাওয়ার ছিল বা কত কিলোমিটার দীর্ঘ ছিল প্রাচীরটা, এটাও ইম্পর্ট্যান্ট। এরপর আসছি কোরিয়ার যুদ্ধে। এতক্ষণ যাচ্ছিলাম পুরো ইউরোপে, সেই ইউরোপের মধ্যে আরও রয়েছে, যদিও পোল্যান্ডও রয়েছে। আগে পোল্যান্ডটাই পড়ে নিচ্ছি। পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন হয় এবং কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। পোল্যান্ড ছিল সোভিয়েত নেতৃত্বাধীন ওয়ারসো সামরিক জোটের সদস্য। সরকার ছিল একদলীয় কমিউনিস্ট শাসনের অধীনে। 1956 সালে শ্রমিক অসন্তোষ এবং পজনান বিদ্রোহ দমন করা হয়, কিন্তু এরপরও কিছু সংস্কার করা হয়। 1980 সালে শ্রমিক নেতা লেখ ভালসার নেতৃত্বে গড়ে ওঠা একটি বিশাল গণ আন্দোলন, যেটাকে সলিডারিটি আন্দোলন বলা হয়, তা সরকার সামরিক আইন জারি করে দমন করে, কিন্তু এটি পরবর্তীকালে পোল্যান্ডের গণতন্ত্র তৈরির পথ প্রশস্ত করে। 1989 সালে গোলটেবিল আলোচনার মাধ্যমে পোল্যান্ডে গণতন্ত্র ফিরে আসে। অর্থাৎ পোল্যান্ডে প্রথমে কমিউনিস্ট সরকার গঠিত হয়, তারপর একটা শ্রমিক অসন্তোষ হয় যেটাকে পজনান বিদ্রোহ বলা হয়, আর তারপর সলিডারিটি আন্দোলন হয় যেটা হলো গণ আন্দোলন, গণতন্ত্র গঠনের আন্দোলন। যদিও সরকার সামরিক আইন জারি করে এই আন্দোলন দুটোকেই দমন করেছিল, তা সত্ত্বেও এই আন্দোলনগুলোই গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে এবং 1989 সালে গোলটেবিল আলোচনার মাধ্যমে পোল্যান্ডে গণতন্ত্র ফিরে আসে। এবার আসছে কোরিয়ার যুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া উপদ্বীপ জাপানের দখল থেকে মুক্ত হয়, অর্থাৎ কোরিয়াতে রাজত্ব করত জাপান। সেই উপনিবেশ থেকে কোরিয়া মুক্ত হয়। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কোরিয়াকে 38তম অক্ষাংশে ভাগ করে নেয়। উত্তর কোরিয়া, যার সমর্থক ছিল চীন এবং সোভিয়েত ইউনিয়ন, সেখানে কমি ইল সাংয়ের নেতৃত্বে কমিউনিস্ট সরকার গঠিত হয় এবং দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সমর্থনে সওলে গণতান্ত্রিক সরকার গঠিত হয়।
সালের 25শে জুন উত্তর কোরিয়া অর্থাৎ সমাজতান্ত্রিক উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় আক্রমণ চালায়, যা কোরিয়ান যুদ্ধের সূচনা করে। প্রত্যুত্তরে মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থার, নামটা ইম্পর্টেন্ট, প্রশ্নে আসতেই পারে, ও জাতিসংঘের বাহিনী উত্তর কোরিয়াকে পিছু হটিয়ে 38তম অক্ষরেখা পেরিয়ে প্রায় চীনা সীমান্তের কাছাকাছি পৌঁছে যায়। চীনও 3 লাখ সৈন্য পাঠিয়ে উত্তর কোরিয়ার পক্ষ নেয়, অর্থাৎ যেটাকে আমরা প্রক্সি যুদ্ধ বলছি। যুদ্ধ হচ্ছে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে, কিন্তু এদিক থেকে সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়ার তরফ থেকে চীন এবং দক্ষিণ কোরিয়ার তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ আড়ালে থেকে যুদ্ধ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে। জাতিসংঘের বাহিনী এরপর চীনের সৈন্যের প্রভাবে কিছুটা পিছু হটে, যুদ্ধ আবার 38তম অক্ষরেখায় স্থিতিশীল হয়। 27শে জুলাই 1953 সালে পানমুনজম চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে যুদ্ধবিরতি কার্যকর হয়। স্থায়ীভাবে উত্তর কোরিয়া কমিউনিস্ট এবং দক্ষিণ কোরিয়া গণতান্ত্রিক এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু যেমন ভারত পাকিস্তানের মধ্যে একটা সীমান্তে দোলাচল অবস্থা রয়েছে, সেটা চিরকাল এক্ষেত্রেও থেকে যায়। এবার আসছি নিকারাগুয়া। নিকারাগুয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সমর্থিত স্বৈরশাসক সামোসা পরিবারের নিয়ন্ত্রণে ছিল। 1979 সালে মার্কিন বিরোধী সদিনিস্তা জাতীয় মুক্তি ফ্রন্ট সরকার গঠন করে, যাদের আদর্শ কিছুটা সমাজতান্ত্রিক ছিল। সদিনিস্তা বিপ্লব ফ্রান্সিসকো সোমোসার স্বৈরাচারী সরকারকে উৎখাত করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কন্ট্রা নামে বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করে, যারা সদিনিস্তা সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ চালায়। 1990 সালে নির্বাচনে ভায়োলেটো চামড়ো জয়ী হয় এবং শান্তি প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ প্রথমে ধনতান্ত্রিক ছিল, পরে সমাজতান্ত্রিক হলো, আবার পরে ঘুরে ফিরে সেই ধনতান্ত্রিক হলো। কিন্তু এখানকার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কন্ট্রা। এই কন্ট্রা নামে বিদ্রোহী গোষ্ঠী কোথায় ছিল? নিকারাগুয়ায়। কিন্তু কন্ট্রা কেলেঙ্কারি কোথায় হয়েছিল? ইরানে। কন্ট্রা কেলেঙ্কারিটা ছিল ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে অস্ত্র সাপ্লাই করত, সেটা হচ্ছে কন্ট্রা কেলেঙ্কারি। আর কন্ট্রা বিদ্রোহী গোষ্ঠীটা ছিল নিকারাগুয়ায়। এই রকমই একটা প্রশ্ন আসে, কন্ট্রা বিদ্রোহী গোষ্ঠী কোথায় ছিল, যার অপশানে ইরাক, ইরান এবং নিকারাগুয়া তিনজনেরই নাম থাকে। খেয়াল রাখবে, কন্ট্রা বিদ্রোহী গোষ্ঠীটা ছিল নিকারাগুয়ায়। এই প্রশ্নটা এখান থেকে ইম্পর্টেন্ট। পরের দেশ কঙ্গো। 1960 সালে কঙ্গো, বর্তমানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম থেকে স্বাধীনতা লাভ করে। প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা সোভিয়েত ইউনিয়নের সাহায্য চেয়েছিলেন, এর ফলে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম তাকে হুমকি মনে করে। 1961 সালে লুমুম্বাকে হত্যা করা হয় এবং তার হত্যায় সিআইএ অর্থাৎ মার্কিন সিআইএ এবং বেলজিয়াম সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট মোটুবু সেসে সেকো ক্ষমতা দখল করেন এবং বহু বছর ধরে স্বৈরাচারীভাবে শাসন করেন। শীতল যুদ্ধের শেষে মোটুবুর পতন হয়। এই কঙ্গোর ঘটনা এবং পরবর্তীকালে আরেকটা আসছে চিলির ঘটনা। এটা প্রমাণ করে যে সরকার যদি অমানবিকও হয় তাহলেও, এবং যদি ধনতান্ত্রিক সরকার হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হেল্প করবে, সেই সরকারকে হেল্প করবে। চিলির ঘটনাটাও একই সাথে পড়ে নিচ্ছি। যদিও কঙ্গো হচ্ছে আফ্রিকার অংশ আর চিলি হলো দক্ষিণ আমেরিকার অংশ। 1970 সালে এক সমাজতান্ত্রিক নেতা সালভাদর আয়েন্দে গণতান্ত্রিকভাবে চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ভূমি সংস্কার, রাষ্ট্রীয়করণ, ধনী গরিবের বৈষম্য কমানোর মতো বামপন্থী নীতিগুলোর গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র, বিশেষ করে সিআইএ, আয়েন্দেকে সমর্থন করতো না। তারা মনে করতো তিনি চিলিকে দ্বিতীয় কিউবা বানাতে পারেন। তার ফলে কিউবায় কী ঘটেছিল সেটা আমি পরে আলোচনা করছি। মোটামুটি দ্বিতীয় সমাজতান্ত্রিক দেশ বানাতে পারেন ধরতে পারো। ফলে তারা সরকারকে দুর্বল করতে গোপনে অর্থ ও রাজনৈতিক সহায়তা দিয়েছিল। 11 সেপ্টেম্বর 1973 সালে জেনারেল
অগুস্তো পিনাসের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে আয়েন্দের সরকারকে উৎখাত করা হয়। অভ্যুত্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা ছিল। সিআইএ এই অভ্যুত্থানে সরাসরি বা পরোক্ষভাবে সাহায্য করেছিল। অভ্যুত্থানের পর পিনোসে একটি স্বৈরতান্ত্রিক সরকার গঠন করে এবং সমাজতান্ত্রিক কর্মসূচি বন্ধ করে দেন, বিপক্ষ মতামতকে নিষিদ্ধ করেন, ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেন, মানে প্রচুর মানুষকে হত্যা এবং গায়েব করেন। যুক্তরাষ্ট্র এই সময় পিনোসের সরকারকে সমর্থন করত, কারণ তারা চিলিকে সমাজতন্ত্র থেকে রক্ষা করতে চেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকায় সমাজতন্ত্র ঠেকাতে যে কোনো মূল্যে স্বৈরাচারিক সরকারকে সমর্থন করত। চিলি ছিল তার বাস্তব উদাহরণ। মার্কিন যুক্তরাষ্ট্র ধনতন্ত্র প্রচার করার জন্য এবং সমাজতন্ত্র রোধ করার জন্য অমানবিক আচরণকেও সমর্থন করত। চিলি এবং কঙ্গো ছিল তার উদাহরণ। এবার আসছি হাঙ্গেরীয় বিদ্রোহে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরি সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন একটি কমিউনিস্ট দেশ হয়ে ওঠে। 1949 সালে ম্যাটেরিয়াস রাকোসি অত্যন্ত কঠোরমূলক এবং দমনমূলক শাসন চালু করেন। 1953 সালে স্ট্যালিনের মৃত্যু এবং নিকিতা ক্রুশ্চেভের ডিস্ট্যালিনাইজেশনের নীতি হাঙ্গেরির জনগণের মধ্যে গণতান্ত্রিক সংস্কারের আশা তৈরি করেছিল। 1956 সালে পোল্যান্ডে পজনান বিদ্রোহ আংশিক সফল হওয়ার ফলে হাঙ্গেরির জনগণও অনুপ্রাণিত হয় এবং জনগণ চেয়েছিল সোভিয়েত বাহিনী হাঙ্গেরি থেকে সরে যাক এবং দেশটি নিরপেক্ষ অবস্থানে থাকুক। রাকোসি সরকারের পরিবর্তে উদারপন্থী ইমরে নাগি সরকার গঠন করুক। প্রাথমিকভাবে সোভিয়েত ইউনিয়ন সেনা সরিয়ে নিলেও পরবর্তীকালে আগ্রাসন করেছিল। অর্থাৎ হাঙ্গেরি সোভিয়েত প্রভাবাধীন ছিল। হাঙ্গেরির জনগণ চেয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। প্রাথমিকভাবে এরকম একটা ধোকায় বা এরকম একটা ছলনায় রাখলেও যে হাঙ্গেরি থেকে সোভিয়েত ইউনিয়ন সেনা সরিয়ে নিচ্ছে, পরবর্তীকালে হঠাৎ আক্রমণের মাধ্যমে বিদ্রোহ দমন করা হয়। এরপর আসছি কিউবা সংকট। যেমন বলেছিলাম বার্লিন সংকট ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক তেমনি কিউবা সংকটও অতটাই ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কিউবায় সোভিয়েত রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব হয় তা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বা কিউবা মিসাইল ক্রাইসিস নামে পরিচিত। কিউবা হলো ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে সর্ববৃহৎ দ্বীপ, যার মূল অর্থনৈতিক ভিত্তি হলো আখ থেকে চিনি উৎপাদন করা। কিউবা 1898 খ্রিস্টাব্দে স্পেনের থেকে স্বাধীনতা অর্জন করলেও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের উদ্দেশ্যে 1903 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত প্লাট চুক্তির ফলস্বরূপ আভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত হতে পারেনি। মার্কিন আর্থিক উপনিবেশ কিউবার আখ ক্ষেত ও চিনিকলের ওপর মার্কিন পুঁজিপতিরা একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত করে। মার্কিন সহায়তায় ফ্যালজেনিকো ব্যাতিস্তা 1952 খ্রিস্টাব্দে কিউবার রাষ্ট্রক্ষমতা দখল করে। 1954 খ্রিস্টাব্দে কিউবার রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু বাতিস্তা সরকারের মার্কিন পৃষ্ঠপোষকতা এবং অপদার্থতার সুযোগে 1959 সালে ফিদেল কাস্ত্রো কিউবার সাধারণ মানুষের সমর্থনে শাসন ক্ষমতা দখল করেন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ফিদেল কাস্ত্রো কোন দেশের নেতা ছিলেন? কিউবার। এবং ফিদেল কাস্ত্রো সমাজতান্ত্রিক নেতা ছিলেন। যত বিখ্যাত সমাজতান্ত্রিক নেতা রয়েছে স্ট্যালিন বা লেনিনের মতো, তাদের মধ্যে ফিদেল কাস্ত্রো অন্যতম। কাস্ত্রো রাশিয়া সহ অন্যান্য সমাজতান্ত্রিক দেশের সঙ্গে ঘনিষ্ঠতা স্থাপন করেন। ল্যাটিন আমেরিকার কিছু মার্কিন বিরোধী আন্দোলনকে উৎসাহিত করেন এবং কিউবায় মার্কিন পুঁজিপতিদের পরিচালনাধীন ব্যাংকগুলি এবং অন্যান্য শিল্প কেন্দ্রগুলির জাতীয়করণ করেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের লোকগুলোর হাতে যা যা ছিল সেগুলোকে সরাসরি সরকারের হাতে টেনে নেন।
আমেরিকা কিউবাকে ধ্বংস করার উদ্দেশ্যে কমিউনিস্ট বিরোধী দেশত্যাগী শরণার্থীদের প্রশিক্ষণ দিয়ে কাস্ত্রোর বিরুদ্ধে মদত দিতে থাকে। মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন সহায়তায় 1961 সালে 1400 সৈন্য মার্কিন জাহাজে কিউবার ফ্লোরিডা উপকূলের কাছে পিক উপসাগরে পৌঁছায়। এছাড়াও বিদ্রোহীদের সহায়তার জন্য মার্কিন বিমান প্রস্তুত ছিল, কিন্তু কিউবার সেনাদল তাদের চূড়ান্তভাবে পরাজিত করে। 1960-এর দশকে আমেরিকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আণবিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি নির্মাণ করেছিল, যেগুলির শত্রু রাষ্ট্রগুলি মূলত সোভিয়েত রাশিয়ার দিকে নিশানা করছিল। 1962 সালে আমেরিকা জানতে পারে যে সোভিয়েত রাশিয়াও কিউবায় ক্ষেপণাস্ত্রের ঘাঁটি নির্মাণ করছে। এখান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সমগ্র আমেরিকা তথা পশ্চিম গোলার্ধের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। এর প্রতিক্রিয়াস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিউবার চতুর্দিকে নৌ অবরোধ সৃষ্টি করে এবং ঘোষণা করে যে কিউবাগামী সমস্ত জাহাজ সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পরই কিউবা যেতে পারবে, আর কিউবা থেকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে আমেরিকা এর জন্য সোভিয়েত রাশিয়াকে দায়ী করবে এবং নির্দ্বিধায় আক্রমণ করবে। এইভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ায় জাতিপুঞ্জের সচিব ইউথ হান্ট এবং পৃথিবীর বিভিন্ন জোট নিরপেক্ষ দেশগুলি কিউবা, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই তিন পক্ষকেই শান্তি রক্ষার অনুরোধ জানায়। রুশ প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ কেনেডিকে জানান যে আমেরিকা যদি কিউবা আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয় কিউবা থেকে নৌ অবরোধ প্রত্যাহার করে নেয়, তাহলে সোভিয়েত রাশিয়াও কিউবা থেকে ঘাঁটি সরিয়ে নেবে। শেষ পর্যন্ত রাশিয়া কিউবা থেকে ক্ষেপণাস্ত্রের ঘাঁটি সরিয়ে নেয় এবং আমেরিকাও নৌ অবরোধ তুলে নেয়। এইভাবে আলোচনার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতির হাত থেকে সমগ্র বিশ্ব মুক্তি পায়। এরই সুদূরপ্রসারী ফলস্বরূপ 1963 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরোধ চুক্তি বিভিন্ন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, যা বিশ্বশান্তি রক্ষার অন্যতম পদক্ষেপ রূপে পরিগণিত হয়। অর্থাৎ আমেরিকার আশঙ্কা ছিল কিউবায় রাশিয়ান ক্ষেপণাস্ত্রের ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিকে কেন্দ্র করে তাই আমেরিকা নৌ অবরোধ তৈরি করে যাতে কিউবা পর্যন্ত কোনো রাশিয়ান জাহাজ অস্ত্র নিয়ে পৌঁছাতে না পারে। এই সমগ্র সমস্যাটা আলোচনার মাধ্যমে এবং জাতিপুঞ্জের মধ্যস্থতায় সমাধান হয়েছিল এবং এর ফলেই আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে বড় বড় পরিস্থিতির বা বড় বড় চ্যালেঞ্জের, সেটা প্রকাশ পায়, সেটা সবাই বুঝতে পারে এবং এরপর থেকেই দাঁতাত বা আলোচনার মাধ্যমে সলভিংয়ের প্রক্রিয়া শুরু হয়। এরপর আসছে U2 ঘটনা। ঠান্ডা যুদ্ধের সময় 1960 সালের 1 মে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমান সোভিয়েত আকাশসীমায় প্রবেশ করে গুপ্তচর বৃত্তি চালানোর সময় সোভিয়েত বাহিনী এটাকে ভূপতিত করে। পাইলট ফ্রান্সিস গ্যারি পাওয়ার্সকে আটক করা হয় এবং সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ এর প্রতিবাদে প্যারিস সম্মেলন বাতিল করেন। অর্থাৎ স্পাইং করতে গিয়ে আমেরিকা ধরা পড়ে। ভিয়েতনাম যুদ্ধেও তাই হয়েছিল যা কোরিয়াতে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স ভিয়েতনাম, লাওস ও কাম্বোডিয়াকে নিজের উপনিষদ হিসেবে ধরে রাখতে চায়। হো চি মিনের নেতৃত্বে কমিউনিস্ট বাহিনী 1954 সালে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ডিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়। 1954 সালে জেনেভা চুক্তিতে ভিয়েতনাম 17তম সমান্তরালে উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়। ভিয়েতনাম যুদ্ধ ছিল উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট উত্তর ভিয়েতনামের এবং মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের মধ্যে একটি দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী সংঘাত। যুক্তরাষ্ট্র দাবি করে যে তাদের যুদ্ধজাহাজে হামলা করা হয়েছে, ফলে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। এই ঘটনাকে টংকিন উপসাগর ঘটনা বলে, যেটা 1964 সালে হয়েছিল। এরপর আসে অপারেশন রোলিং থান্ডার, যার ফলে যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামে ব্যাপক বিমান হামলা চালায় 1965 থেকে 1968 পর্যন্ত। 1965 সালে প্রচুর মার্কিন সেনা ভিয়েতনামে পাঠানো হয়, যেটাকে গ্রাউন্ড ট্রুপ মোতায়েন বলা হয়। ভিয়েতকং ও উত্তর ভিয়েতনামি বাহিনী টেট উৎসবের সময় দক্ষিণের প্রধান শহরগুলিতে হামলা চালায়, এটাকে টেট আক্রমণ বলা হয়। মার্কিন বাহিনী এজেন্ট অরেঞ্জ নামক বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের পক্ষে ধ্বংসাত্মক ছিল। এর ফলে বর্তমানকালে অবধি ভিয়েতনামে অনেক পঙ্গু শিশুর জন্ম হয়। প্যারিস শান্তি চুক্তির ফলে
মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে আসে এবং 1975 সালে ভিয়েতনামে সাইগনের পতন ঘটায় এবং কমিউনিস্ট শাসনের অধীনে ভিয়েতনাম একত্রিত হয়। পুরো ঘটনাই উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে ঘটেছিল, একদম কোরিয়ার মতো, শুধু একটুকু আলাদা যে কোরিয়া ভাগ হয়ে গেছিল কিন্তু ভিয়েতনাম এক হয়ে যায়, কমিউনিস্ট শাসনের অধীনে এক হয়। আর বাকি প্রত্যেকটা ঘটনা ইম্পর্টেন্ট, যে কোন ঘটনায় কী ঘটেছিল। এরপর আসছি আফগান যুদ্ধ। আফগানিস্তানে 1979 সালে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের ফলে আফগান যুদ্ধ শুরু হয়। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র আফগান মুজাহিদদের সমর্থন করে এবং তাদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ প্রদান করে, যেরকম প্রতি ক্ষেত্রেই হয়ে এসছে গৃহযুদ্ধদের ক্ষেত্রে। অবশেষে 1989 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে। আফগান যুদ্ধ দ্বিমেরু বিশ্বের সবচেয়ে বড় সংঘর্ষগুলোর মধ্যে অন্যতম। তারপর আসছে প্রাগ বসন্ত। প্রাগ বসন্ত ছিল 1968 সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ায় ঘটে যাওয়া একটি রাজনৈতিক ও সামাজিক সংস্কারের আন্দোলন। এটি চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টির নেতা আলেকজান্ডার দুবচেকের নেতৃত্বে শুরু হয়েছিল, যার লক্ষ্য ছিল সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক সংস্কার আনা এবং ব্যক্তি স্বাধীনতাকে বৃদ্ধি করা। অর্থাৎ এরা পুরো সমাজতান্ত্রিক ছিল, তার থেকে ধীরে ধীরে গণতান্ত্রিকের দিকে ঢুকতে শুরু করে। তবে সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্র ওয়ারশ চুক্তির দেশগুলো এই পরিবর্তন মেনে নিতে পারেনি, কারণ তারা কট্টর সমাজতন্ত্রবাদী ছিল। ফলে 1968 সালে 20 এবং 21 আগস্ট সোভিয়েত ইউনিয়ন চেকোস্লোভাকিয়ায় সেনা পাঠিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনকে কঠোরভাবে দমন করে। এই সামরিক হস্তক্ষেপের ফলে প্রাগ বসন্ত শেষ হয়ে যায় এবং দেশটিতে আবার সোভিয়েত নিয়ন্ত্রণ ফিরে আসে। এরপর আসছি চীনের অভ্যুত্থানে। আগে ছিল দ্বিমেরু বিশ্ব, কিন্তু ধীরে ধীরে তা একমেরু বিশ্বে পরিণত হয় এবং তারপর ধীরে ধীরে বহুমেরুতার দিকে চলে যায়, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী পাওয়ার লাভ করে। এর মধ্যে অন্যতম হলো বর্তমান সমাজের মতো, এর মধ্যে অন্যতম হলো চীনের দিক থেকে পাওয়ার এবং আরবের অয়েল কান্ট্রিগুলোর পাওয়ার। তাই চীনের অভ্যুত্থানটা খুব ইম্পর্টেন্ট। চীনের উত্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন জাপানের বিরুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেছিল। যুদ্ধ শেষে চীন প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়ে। এরপর শুরু হয় চীনা গৃহযুদ্ধ। কমিউনিস্ট পার্টি মাও সেতুংয়ের নেতৃত্বে এবং কুমিনতাংয়ের নেতৃত্বে জাতীয়তাবাদী এই দুই পক্ষের মধ্যে বিদ্রোহ শুরু হয়। 1949 সালে মাও সেতুং নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি বিজয় লাভ করে। 1 অক্টোবর 1949 সালে মাও সেতুং গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা ঘোষণা করেন। চিয়াং কাই শেক ও তার অনুসারীরা তাইওয়ান দ্বীপে পালিয়ে যান এবং সেখানে আলাদা সরকার গঠন করেন। চীন দ্রুত সোভিয়েত ইউনিয়নের আদলে সমাজতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হয়। 1950 সালে ভূমি সংস্কার অভিযানের ফলে জমিদারদের জমি কেড়ে নিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। 1958 সালে গ্রেট লিপ ফরওয়ার্ডের মাধ্যমে শিল্প এবং কৃষিতে বিপ্লব আনার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং দুর্ভিক্ষে কোটি কোটি মানুষ মারা যান। 1966 থেকে 76 সালে সাংস্কৃতিক বিপ্লব মাওয়ের নেতৃত্বে ঐতিহ্যবাদী ও বুদ্ধিজীবী গোষ্ঠীদের দমন করা হয়। ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতা ঘটে। মাও সেতুংয়ের মৃত্যুর পরে দে শিয়াওপিং ক্ষমতায় আসেন এবং দেং মাওয়ের কট্টর সমাজতন্ত্র থেকে সরে এসে অর্থনৈতিক সংস্কার চালু করেন। মানে মাও সেতুংয়ের সময় চীন ছিল কট্টর সমাজতান্ত্রিক, যার ফলে চীন এবং তাইওয়ানও ভাগ হয়েছিল, যেটা এখনও আলোচনা আসেনি, পরে আলোচনা করব। অর্থনৈতিক সংস্কার কিন্তু তার পরবর্তীকালে অর্থনৈতিক সংস্কার চালু হয়। এক দেশ দুই ব্যবস্থা নীতি ঘোষণা করা হয়। কিছু ক্ষেত্রে ব্যবসায়িক মুক্তি দেওয়া হয়, রাজনৈতিক কঠোরতা থেকেও মুক্তি দেওয়া হয়, বিদেশি বিনিয়োগে রাজি হওয়া হয়, বেসরকারি খাত চালু করা হয় এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে ধাবিত হয় চীন। এর ফলে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বাড়তে থাকে। 1971 সালে জাতিসংঘে তাইওয়ানের পরিবর্তে মূল ভূখণ্ড চীন সদস্যপদ লাভ করে। অর্থাৎ জাতিসংঘে তাইওয়ান সদস্যপদ লাভ করতে পারেনি, কিন্তু চীন লাভ করে।
1972 সালে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের চীন সফর চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন যুগের সূচনা করে। 1989 সালে তিয়ানমেন স্কোয়ারের গণতন্ত্র আন্দোলনে ছাত্র ও নাগরিকরা গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করে। সরকার নির্মমভাবে সেই আন্দোলন দমন করে। এই হলো মোটামুটি চীনের ইতিহাস, যে চীন কিভাবে পাওয়ারফুল হয়েছিল। এইভাবে আন্দোলনগুলোকে দমন করে করে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চীন রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতিষ্ঠা করেছিল। এবার আসছি তাইওয়ান। 1949 সালে চীনের গৃহযুদ্ধের শেষে কমিউনিস্ট পার্টি মানে মাও সেতুংয়ের নেতৃত্বের কমিউনিস্ট পার্টি মূল ভূখণ্ড চীনে পিপলস রিপাবলিক অফ চায়না গঠন করে। পরাজিত চিয়াং কাই শেক এবং তার ন্যাশনালিস্ট সরকার তাইওয়ানে পালিয়ে যায়। তাইওয়ান তখন রিপাবলিক অফ চায়না হিসেবে নিজেদের বৈধ সরকার বলে দাবি করে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলি তাইওয়ানকে সমর্থন করত, কারণ তারা কমিউনিজমকে ঠেকাতে চাইত। সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট ব্লক মূল ভূখণ্ড চীনকে সমর্থন করত। 1950 সালে কোরিয়ান যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র কমিউনিজম ঠেকানোর কৌশলের অংশ হিসেবে তাইওয়ানকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করে। তাই তাইওয়ানের প্রণালীতে নিজের সপ্তম নৌবহর মোতায়েন করে। ফলে চীন তাইওয়ানের ওপর সরাসরি আক্রমণ করতে সাহস পায়নি। 1954 সালে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান মিউচুয়াল ডিফেন্স ট্রিটি সাইন করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দেয় যে তাইওয়ানের ওপর কোনো সামরিক হামলা চললে তারা প্রতিরোধে সহায়তা করবে। এই চুক্তির ফলে চীন তাইওয়ান দখলের চেষ্টা কমিয়ে আনে। একই বছর 1954-55 এবং পরে 1958 সালে চীন ও তাইওয়ানের মধ্যে দুটি বড় সংকট হয়, যেটাকে তাইওয়ান স্ট্রেট ক্রাইসিস বা তাইওয়ান প্রণালী সংকট বলা হয়। চীন তাইওয়ানের কাছাকাছি দ্বীপপুঞ্জ কুময় ও মাস্তু দখলের চেষ্টা করে, কিন্তু মার্কিন সহায়তায় তাইওয়ান সেনা সেগুলোকে রক্ষা করতে সমর্থ হয়। কমিউনিস্ট চীন তাইওয়ানকে দখলের ধমকি দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস 1955 সালে 29 জানুয়ারি ফরমোসা রেজলিউশন পাশ করে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডুইক আইজেনহাওয়ারকে অনুমতি দেওয়া হয় যে যদি কমিউনিস্ট বাহিনী তাইওয়ানে হামলা চালায় তবে তিনি তাইওয়ান এবং পার্শ্ববর্তী পেক্সোডোর দ্বীপপুঞ্জ রক্ষায় সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন। ফরমোসা রেজলিউশন ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের প্রতি একটি শক্তিশালী নিরাপত্তার অঙ্গীকার, যা কমিউনিস্ট চীনের আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1960 সালের দশকে ফরমোসা রেজলিউশন খুব ইম্পর্টেন্ট। 1960-এর দশকে তাইওয়ান অর্থনৈতিক উন্নতির দিকে অগ্রসর হয় এবং শিল্পায়নের মাধ্যমে এশিয়ার 4 ড্রাগনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হয়ে ওঠে। কিন্তু 1971 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি ভোটের মাধ্যমে তাইওয়ানকে জাতিসংঘ থেকে বের করে দেওয়া হয় এবং কমিউনিস্ট চীন জাতিসংঘের আসন লাভ করে। 1979 সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চীনকে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। তবে তাইওয়ান রিলেশনস অ্যাক্ট পাশ করে, যার মাধ্যমে তাইওয়ানের আত্মরক্ষা ও অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে। অর্থাৎ বন্দুক তো ছিন্ন করলেও অস্ত্র বিক্রিটা তারা চালু রাখে। 1980 সালে তাইওয়ান ধীরে ধীরে রাজনৈতিক সংস্কার শুরু করে এবং গণতন্ত্রের দিকে এগিয়ে যায়। চিলি পড়া হয়ে গেছে অ্যাঙ্গোলা। 1975 সালে পর্তুগাল চলে যাওয়ার পর অ্যাঙ্গোলায় গৃহযুদ্ধ শুরু হয়। কিউবা ও সোভিয়েত ইউনিয়নের সহায়তায় সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়। দক্ষিণ আফ্রিকার সমাজতন্ত্র রোধ করতে অ্যাঙ্গোলায় হামলা চালায়। কুইটো কুয়ানাভালের যুদ্ধে অ্যাঙ্গোলার সরকার কিউবার বাহিনীর সহায়তায় দক্ষিণ আফ্রিকার এবং অন্তর্বর্তী দেশের ভেতরকার বিপক্ষ দলের বিরুদ্ধে লড়ে। অ্যাঙ্গোলা, কিউবা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে কিউবান সৈন্য প্রত্যাহার করা হয়। নামিবিয়া স্বাধীনতা পায়। কোন যুদ্ধের পর এবং
কত সালে, এটা ইম্পর্ট্যান্ট, শান্তি প্রক্রিয়া শুরু হয়? সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও গৃহযুদ্ধ চলতে থাকে 2002 পর্যন্ত। অ্যাঙ্গোলা ছিল আফ্রিকায় শীতল যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্সি যুদ্ধের একটি উদাহরণ। এরপর আসছি মিডল ইস্টে, সুয়েজ সংকট। মিডল ইস্টের ইম্পর্টেন্ট ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো সুয়েজ সংকট। 1952 সালে মিশরের রাজা ফারুকের পতনের পর জেনারেল গামাল আবদেল নাসের মিশরের নেতা হন। নাসের মিশরের জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন এবং তিনি পশ্চিমা দেশের প্রভাব হ্রাস করতে চেয়েছিলেন। 1956 সালে নাসের ঘোষণা করেন যে সুয়েজ খাল জাতীয়করণ করবেন। সুয়েজ খাল ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ, যা ইউরোপ ও এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে। আগে এই খাল ব্রিটেন ও ফ্রান্সের নিয়ন্ত্রণে ছিল। এই খাল জাতীয়করণের ফলে ব্রিটেন এবং ফ্রান্সের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। তারা এটা মেনে নিতে পারেনি। নাসেরের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল গোপনে একটি ষড়যন্ত্র করে, যার মূল উদ্দেশ্য হল সুয়েজ খালের ওপর পশ্চিমী আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করা এবং মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরকে ক্ষমতাচ্যুত করা। পরিকল্পনা ছিল ইসরায়েল মিশরে আক্রমণ করবে, এরপর ব্রিটেন ও ফ্রান্স শান্তি প্রতিষ্ঠার অজুহাতে সুয়েজ খাল দখল করে নেবে। 1956 সালে অক্টোবরে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপে আক্রমণ করে। কিছুদিনের মধ্যেই ব্রিটিশ ও ফরাসি বাহিনী সুয়েজে প্রবেশ করে। এই হামলার বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র উভয়ই তীব্র প্রতিবাদ জানায়। সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ বন্ধ না করায় সামরিক হস্তক্ষেপের যুদ্ধ বন্ধ না করলে সামরিক হস্তক্ষেপ করবে এই হুমকি দেয়, আর যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ প্রয়োগ করে ব্রিটেন ও ফ্রান্সের ওপর। জাতিসংঘ ও যুদ্ধবিরোধীর আহ্বান জানায়। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েলকে সৈন্য প্রত্যাহার করতে হয়। সুয়েজ খালের ওপর মিশর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে। ফলস্বরূপ ইরাক, ইরানের মতো দেশগুলির সঙ্গে আদর্শগত দ্বন্দ্ব শুরু হয়। এই সময়ের ইম্পর্ট্যান্ট ঘটনা ছিল ক্যাম্প ডেভিড চুক্তি। মিশর ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা, বিশেষ করে 1948, 1967 এবং 1983 সালের যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জিমি কার্টারের মধ্যস্থতায় 3 নেতা অর্থাৎ মিশরের আনোয়ার সাদাত, ইসরায়েলের মেনাহেম বেগিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জিমি কার্টার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে 1978 সালের 17 সেপ্টেম্বর একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন, যার ফলস্বরূপ ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে এবং মিশরকে ফেরত দেয়, যেটা ইসরায়েল 6 দিনের যুদ্ধে দখল করেছিল সেই সিনাই উপদ্বীপ। 2. মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয় প্রথম আরব দেশ হিসেবে। 3. মিশর ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের অবসান ঘটে। 4. মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয় এবং 5. ফিলিস্তিনি বা প্যালেস্তাইনের স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়, যদিও এটা আজ অবধি হয়নি। এবং 6. আনোয়ার সাদাত 1981 সালে জিহাদিদের হাতে নিহত হন। এই চুক্তির বিরোধিতা করেছিলেন সেই কারণে। এরপর আসছে ইরাক। ইরাক শুরুতে ছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মিত্র, মানে ধনতান্ত্রিক। 1955 সালে ইরাক সোভিয়েত বিরোধী বাগদাদ চুক্তিতে যোগ দেয়। 1958 সালে ইরাকে এক রক্তক্ষয়ী সামরিক সংগ্রামের অভ্যুত্থানের পর আব্দুল করিম কাসেম বং এবং তারপর 1968 সালে বাথ পার্টি ক্ষমতায় আসে। কিছুটা সোভিয়েতপন্থী আদর্শ নিয়ে, অর্থাৎ সমাজতান্ত্রিক আদর্শ নিয়ে, মানে প্রথমে গণতান্ত্রিক ছিল, পরে সমাজতান্ত্রিক হলো। ইরাকের নতুন সরকার তেল শিল্প জাতীয়করণ করে এবং পশ্চিমী কোম্পানিগুলির প্রভাব কমিয়ে দেয়। ইরাক সোভিয়েত ইউনিয়নের কাছে অস্ত্র ও সামরিক সহায়তা পেতে শুরু করে। শুরুর দিকে সাদ্দাম হোসেন সোভিয়েত ইউনিয়নের কাছে সহায়তা পেলেও এরপরে কিছুটা পশ্চিমীদের দিকে ঘেঁষেন। ফলে ইরাক ইরান যুদ্ধের সময় পশ্চিমীরা ইরাককে সহায়তা করে, কারণ ইরান ছিল যুক্তরাষ্ট্র বিরোধী খোমেনির বিপ্লবের পর।
তাই পশ্চিমারা মানে ধনতান্ত্রিকরা সাদ্দামকে ইরানের বিরুদ্ধে কিছুটা সহায়তা করেছিল। সাদ্দাম কখনো পশ্চিমীদের সঙ্গে কখনো সোভিয়েতদের সঙ্গে চলতেন, কিন্তু পুরোপুরি কারোর ছায়াতলে যাননি। 1990 সালে ইরাক কুয়েত আক্রমণ করে, যার ফলে 1991 সালে পারস্য উপসাগরীয় যুদ্ধ শুরু হয়। এর ফলে ইরাক পুরোপুরি পশ্চিমাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর আসছে ইরান। 1953 সালে মার্কিন CIA ও ব্রিটিশ M16 গোপন অপারেশন অ্যাজাক্সের মাধ্যমে ইরান গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাক্কেদকে ক্ষমতাচ্যুত করে। কারণ মোসাক্কেদ ইরানের তেল শিল্পের জাতীয়করণ ঘটেছিলেন, যা ব্রিটিশ ও পশ্চিমা তেল কোম্পানিগুলির স্বার্থে আঘাত হানে। ফলে শাহ মোহাম্মদ রেজা পাহলভি পুনরায় ক্ষমতায় আসেন এবং পশ্চিমা শিবিরের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন। ইরান সেন্টো চুক্তিতে যোগ দেয়। শাহের সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র ও সামরিক সহায়তা দেয়। ইরানকে পারস্য উপসাগরের রক্ষী হিসেবে গড়ে তোলা হয়। সোভিয়েত ইউনিয়ন, স্থানীয় কমিউনিস্ট পার্টি সোভিয়েত ইউনিয়ন ও স্থানীয় কমিউনিস্ট পার্টি তুহেদ পার্টিকে দমন করা হয়। 1979 সালে শাহের স্বৈরাচারী শাসন ও পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামিক প্রজাতন্ত্র শুরু হয়। মার্কিন দূতাবাসে আমেরিকান কূটনীতিকদের আটক রাখা হয়। ফলে ইরান ও মার্কিন সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন হয়। এরপর ইরান যুদ্ধে ইরাকের সাদ্দাম হোসেন মার্কিন সহায়তা পায়, এমনকি সোভিয়েতের সহায়তাও পায়। ফলে ইরান আক্রমণ করে। সোভিয়েত ইউনিয়ন ইরানকে অস্ত্র দেয়, কিন্তু সম্পূর্ণ সমর্থন করে না। ফলে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইরান নিজেকে অ্যান্টি আমেরিকান নীতিতে আরও দৃঢ় করে। বাগদাদ চুক্তি। 1955 সালের 24শে ফেব্রুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে স্বাক্ষরিত বাগদাদ চুক্তি মধ্যপ্রাচ্য চুক্তি সংস্থা নামেও পরিচিত। এটি ছিল একটি নিরাপত্তা চুক্তি, যার মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যকে, অর্থাৎ ইরাক, তুরস্ক, যুক্তরাজ্য, পাকিস্তান ও ইরান, এদের মধ্যে একটি সামরিক জোট তৈরি করা, যাতে সোভিয়েত ইউনিয়ন দক্ষিণে অর্থাৎ মধ্যপ্রাচ্য ও উপমহাদেশে প্রভাব বিস্তার করতে না পারে। যুক্তরাষ্ট্র সরাসরি সদস্য না হলেও সক্রিয়ভাবে চুক্তিকে সমর্থন করত। 1958 সালে ইরাকে সামরিক অভ্যুত্থানের পর নতুন সরকার পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, ফলে ইরাক চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর চুক্তির নাম পাল্টে রাখা হয় সেন্ট্রো, অর্থাৎ সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, যার সদর দপ্তর তেহরানে ছিল। 1979 সালে ইরানের ইসলামিক বিপ্লব ও পাকিস্তানের প্রত্যাহারের পরে সেন্ট্রোও বিলুপ্ত হয়। এরপর আসছি রোনাল্ড রেগান নীতি। মার্কিন যুক্তরাষ্ট্র রোনাল্ড রেগান বেশ কিছু কঠোর আইন ও নীতি প্রয়োগ করেছিল, বিশেষ করে অর্থনীতি, আইন এবং বিদেশ নীতিতে। অর্থনীতির দিক থেকে ধনী ব্যক্তি ও কর্পোরেশনের ওপর থেকে কর হ্রাস করেছিল, সামাজিক কর্মসূচিতে ব্যয় হ্রাস এবং প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি করেছিল এবং ব্যবসায়ী নিয়ন্ত্রণ শিথিল করেছিল। আইনের দিক থেকে কঠোর আইনের মাধ্যমে অপরাধ ও শ্রমিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কঠোর অবস্থান, মধ্য আমেরিকা তথা নিকারাগুয়া, এল সালভাদর প্রভৃতিতে সমর্থন করে বামপন্থী বিদ্রোহ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। এছাড়া ইরান কন্ট্রা কেলেঙ্কারি, অর্থাৎ ইরানে অস্ত্র সাপ্লাই, অবৈধভাবে এবং গোপনভাবে অস্ত্র সাপ্লাই, এই সমস্ত কিছুর সঙ্গে রোনাল্ড রেগান জড়িয়েছিল। এই রোনাল্ড রেগানের কঠোর নীতি এবং সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক পতনের পর দাঁতাত শুরু হয়, যা ছিল পারস্পরিক মীমাংসার একটা বা কথা বলে দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা। এই দাঁতাতের ফলে বিভিন্ন নিরস্ত্রীকরণ চুক্তি হয়, যার ফলে ঠান্ডা যুদ্ধ ধীরে ধীরে পরিসমাপ্তির দিকে চলে এসেছিল।
এই নিরস্ত্রীকরণ চুক্তিগুলির মধ্যে অন্যতম ছিল পারমাণবিক অস্ত্র অপসারণ চুক্তি, যার ফলে পারমাণবিক অস্ত্রকে তারা কন্ট্রোলে করার চেষ্টা করে। স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স, ABM ট্রিটি, বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন, থ্রিশল্ড টেস্ট ব্যান ট্রিটি, হেলসিঙ্কি চুক্তি, কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা আলোচনা, ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস, কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি, খোলা আকাশ চুক্তি, START II, সম্পূর্ণ পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, স্ট্র্যাটেজিক অফেন্সিভ রিডাকশন ট্রিটি, নিউ স্টার্ট প্রভৃতি। এই চার্টের মধ্যে তোমরা প্রত্যেকটা চুক্তির বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে। এর সঙ্গে এটাও ইম্পর্টেন্ট, কোন চুক্তিগুলোর থেকে ভারত বেরিয়ে এসেছে বা ভারত ছিল না। এই চুক্তিগুলোর মাধ্যমেই ধীরে ধীরে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হয় এবং শীতল যুদ্ধ সমাপ্তির পথে অগ্রসর হয়। চার্টটা আমি পোস্টেও প্রোভাইড করে দেব। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এরকম অন্য কোনো টপিক হিসেবে জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।